যে ভারত কেন বাংলাদেশের শত্রু, এই ইতিহাসটা আমরা একটু প্রথমে দেখবো। সেটা হচ্ছে কি 1947 এর আগে, 1947 যে ভারত বিভক্তিটা হয় তার আগে বাংলাদেশকে, মানে বাংলাদেশের যে আদি মানচিত্র যেটা বলে অখণ্ড, অখণ্ড বাংলা, এবং এই অখণ্ড বাংলা প্রেক্ষিতে আমাদের প্রথম যে স্বাধীনতা মানচিত্র ঘোষণা করছে এবং রাজনৈতিকভাবে একটা দলও গঠন করছে, সেটা কংগ্রেস নিজেও সেটার সাথে সহমত ছিল। সেটা হচ্ছে কি হোসেন সোহরাওয়ার্দী যে অখণ্ড বাংলা মানচিত্র এবং অখণ্ড বাংলা যেটা দেশ গড়ার যে প্রস্তাব, সেটা কিন্তু কংগ্রেস সমর্থন করছিল এবং পাশে ছিল। কিন্তু কিন্তু পরবর্তীতে দিল্লির দাসত্ব, কথা বলো না যে মানে দাসত্ব যার স্বভাব সেটাকে বদলানো যায়। তখন হিন্দি প্রদেশে যারা ছিল দিল্লি, তারা প্রস্তাব দিল কংগ্রেসকে, দেখো তোমরা যদি আলাদা হয়ে যাও, হ্যাঁ, অখণ্ড বাংলা নামে যদি আলাদা হয়ে যাও, তাহলে এত বড় বড় প্রদেশ তোমাদের সাথে যুক্ত আছে, তাহলে কিন্তু তাদের সাথে কিন্তু লেনদেন তোমরা করতে পারবে না। হ্যাঁ, তোমরা কিন্তু ভাষাগত দিক থেকে কিন্তু আলাদা থাকি যাবে, আলাদা একটা দেশ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ভেতরে কিন্তু তোমাদের স্বাধীনতার কোনো মানে আকাঙ্ক্ষা থাকবে না, যে তোমরা কিন্তু ওই যে সে মুসলমানদের গোলামি করবা, মুসলমানদের আন্ডারে থাকবা। এই যে একটা ভুল ধারণা কংগ্রেস, তখনকার যে কংগ্রেস চিত্তরঞ্জন দাস এবং অন্যান্য যারা ছিল তাদের মাথায় এটা ঢুকানো হয়েছিল। পরবর্তীতে তারা বাধ্য হয় এইসব ষড়যন্ত্রের শিকার হয়। তারা তখন হোসেন সোহরাওয়ার্দী অখণ্ড বাংলা প্রস্তাব, অর্থাৎ যেটা বাংলাদেশের প্রথম মানচিত্র অখণ্ড বাংলা, হম রাজনৈতিক ভাবে ব্রিটিশদের কাছে প্রথমবার চাওয়া হয়েছিল, প্রস্তাব করা হয়েছিল, সেই অখণ্ড বাংলাদেশ যে অরিজিনাল যেটা মানচিত্র সেটা থেকে তারা দূরে সরে আসে এবং সোহরাওয়ার্দী এই প্রস্তাব ভাঙিয়ে ফেলা হয় এবং কয়েকদিনের মধ্যে সরকার গঠন ছিল অখণ্ড বাংলা সরকার, সেটাও ভাঙিয়ে যায়। এই জন্য আমি বলে থাকি দাসত্ব যাদের স্বভাব, ভিক্টোরিয়া একটা কথা বলছিল, ভারতকে কখনো স্বাধীনতা দিতে নাই, কারণ এরা তো দাস, এরা দাসত্বকে পছন্দ করে, এদেরকে কখনো স্বাধীনতা স্বাদ দিতে নাই। তো তার ফলটা আমরা দেখতে পারলাম যে অখণ্ড বাংলা যেটা বাংলাদেশের প্রথম মানচিত্র, স্বাধীন মানচিত্র, যে প্রথম একটা প্রস্তাব, হ্যাঁ, লাহোরের প্রস্তাবের মানে পূর্বে যে প্রস্তাবটা ছিল সেটা হচ্ছে অখণ্ড বাংলা, লাহোরের প্রস্তাবের আগে, সেটাকে তারা কি করলো, বাদ দিয়ে দিল। কারা বাদ দিয়ে দিল? কলকাতা দাদারা, কংগ্রেসরা বাদ দিয়ে দিল। এরপরে এরপর যখন দেখলেন যে সোহরাওয়ার্দী দেখলেন যে আর কোনো উপায় নাই, যেহেতু কলকাতা চাচ্ছে না যে অখণ্ড বাংলাটা স্বাধীন বাংলাদেশ হোক, তারা এটা চাচ্ছে না, তখন সোহরাওয়ার্দী বাধ্য হয় ফজলুল হক আর অন্যান্য যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন যে কি করা যায়। তারা তো একটা লাহোরের প্রস্তাব পেশ করলেন। ঠিক আছে, লাহোরের প্রস্তাব হচ্ছে কি, এই বাংলাদেশ পূর্ববঙ্গ যেটা বলে, এই বাংলাদেশটাকে তখন এই যে পাকিস্তানের সাথে যুক্ত করা তারা চিন্তা ভাবনা করে, এবং সোহরাওয়ার্দী এই চিন্তা ভাবনার ভিতরে একজন ছিলেন এবং অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন তারাও ছিলেন। তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু প্রায় কিন্তু একটা কথা সবসময় বলি যে ভারত যদি আমাদেরকে অখণ্ড ভারতে ভয় দেখায়, তাহলে আমরা কিন্তু অখণ্ড বাংলা চাবো। ঠিক আছে, আমাদের অরিজিনাল মানচিত্র কিন্তু এই অখণ্ড বাংলা, যেটা সোহরাওয়ার্দী কিন্তু প্রথম দাবি করছে, এবং সেই অখণ্ড বাংলা যে ফাদার অফ দ্য নেশন, সেটা হচ্ছে সোহরাওয়ার্দী। ঠিক আছে, তখন কিন্তু আমরা এটা দাবি করব। আমাদের ফাদার অফ নেশন কিন্তু মুজিব না, ফাদার অফ দ্য নেশন কিন্তু, দ্য বেঙ্গল ফাদার অফ দ্য নেশন কিন্তু এই যে সোহরাওয়ার্দী। ঠিক আছে, তো কি হলো, পাকিস্তানের সাথে যুক্ত হলো, কিন্তু পাকিস্তান এখানে একটা ভুল করছে। এখন পাকিস্তান ভুলটা বলবো, পাকিস্তানের তো দেখবেন লাহোরের প্রস্তাবে এখানে একটা শর্ত ছিল যে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে একটা রাষ্ট্র গঠন করবে এবং রাষ্ট্রের ভিতরে যেসব প্রদেশ থাকবে সেখানে স্বায়ত্ত শাসন থাকবে, অর্থাৎ ওখানকার জনগোষ্ঠীরা ওখানকার প্রতিনিধি নির্বাচন দিয়ে শাসন করবে। লাহোরের প্রস্তাবে একটা চুক্তিতে 3 নম্বর বা 4 নম্বর চুক্তিতে কিন্তু এটা উল্লেখ করা ছিল। কিন্তু কি করলো, পাকিস্তান করার পরে পাকিস্তানে যারা বিহারি ছিল, হ্যাঁ, যারা উর্দুতে কথা বলতেন, তারা কি করলো, এই 3 নম্বর শর্তটা বাদ দিয়ে দিল। এই 3 নম্বর শর্ত যখন বাদ দিয়ে দিচ্ছে, তখন তো মনে করেন যে বাংলাদেশের মানুষের মাথা তো একদম খারাপ হয়ে থাকে, কি ব্যাপার, এটা হলো কেন? চুক্তিতে আমরা লাহোরের প্রস্তাবে যুক্ত হইলাম, 3 নম্বর শর্ত ছিল যে প্রতিটা মুসলিম মানে প্রাদেশিক সরকার নির্বাচন হবে, সেখানে শুধুমাত্র সেখানকার লোকেরা শাসন করবে। এটা বিহারিরা মানতে চায় না, এই 3 নম্বর শর্ত তারা ভঙ্গ করলো। মানে লাহোরের প্রস্তাবের সাথে একটা বিশ্বাসঘাতকতা কিন্তু বিহারিরা প্রথম করলো। এই বিশ্বাসঘাতকতার পর থেকে মনে করেন যে ভারত কিন্তু একটা সুযোগ চান্স পাওয়া গেল যে
যাক, ওরা নিজেরাই একটা প্রস্তাব গঠন করলো, লাহোর প্রস্তাব, ওরা নিজেরা সেই চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই সুযোগটা কিন্তু ভারত একটা কাজে লাগাতে চায়। তখন ভারত দেখলো যে এতদিন যাবৎ সীমান্তে কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছে, এই প্রতিশোধটা কিভাবে না যায়, কিভাবে না যায়, এতদিন থেকে এটা ভাবতেছিল। তখন ইন্দিরা গান্ধী ক্ষমতা আসলো, তখন ভাবলো যে যে করে হোক, যে করে হোক, যেহেতু বিহারিরা ধোঁকাবাজি করে লাহোর প্রস্তাবে ৩ নম্বর চুক্তি, ৩ নম্বর যে পয়েন্ট, যে প্রাদেশিক সরকার নির্বাচন, এটা বিহারিরা মানতেছে না, তাহলে এই সুযোগে একটা ষড়যন্ত্র করে পূর্ব পাকিস্তানকে যদি আলাদা করা যায়, তাহলে অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে যাবে। আমি একটা প্রমাণ দেয়, যেমন চট্টগ্রাম হচ্ছে কি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল, ঠিক আছে, এখানকার অর্থনৈতিক অঞ্চল, বন্দর অঞ্চল। তো এটা যদি দুর্বল করে দেওয়া যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু মাথা ভাঙি যাবে, দুর্বল হয়ে যাবে। তেমনি ঠিক একইভাবে পশ্চিম পাকিস্তানের একটা দুর্বল জায়গা মাথা হইতেছে পূর্ব পাকিস্তান। এখানকার মাটি ভালো, আবহাওয়া ভালো, সবকিছু ভালো, এখান থেকে উৎপাদন করে ওখানে নিয়ে যায় বিক্রি করতে পারে। ওখান থেকে মনে করেন সারটা হাবি যাবি, মানে জেলের দরকার রাখে, প্রযুক্তি, মানে জেলের দরকার, যন্ত্রপাতি সবকিছু এখানে আনা যাবে, ঠিক আছে। কিন্তু যে এটা কিন্তু আমরা কিন্তু বুঝতেছি, আমরা বাঙালিরা কিন্তু বুঝি যে চট্টগ্রাম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের জীবন যাক, চট্টগ্রাম আগে আমাদের কবজা রাখতে হবে, এটা কিন্তু আমরা বুঝি, ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝি। কিন্তু বিহারিরা তখন কিন্তু এটা বোঝে নাই, তারা পূর্ব পাকিস্তানকে এই চট্টগ্রামের মতো গুরুত্ব দেয় নাই। তো না দেওয়ার কারণে কি হইলো, এখানে কিন্তু ভারত হস্তক্ষেপ করার সুযোগ পেলো। ভারত ভাবলো যে এই মাত্র সুযোগ আছে, এখনো সুযোগ, সুতরাং বাঙালিদের সাথে গলার সাথে গলা হা মিলিয়ে এখন স্বাধীনতা এদেরকে দিতে হবে, সাধ্য হইতে হবে। এই পরবর্তীতে আমরা যে কাজ করব কিভাবে এদেরকে আমাদের গোলামি বানা যায়। এজন্য আমি বলে থাকি যে এই যে বাংলাদেশটাকে যে স্বাধীনতা পেছনে ৩টা কারণ থাকে। এক নম্বর হচ্ছে কি ভারতের সাথে যে পাকিস্তান সীমান্তে বদলা, ২ হচ্ছে কি 7 সিস্টারে যাওয়ার যে রাস্তাটা, এটাকে নিরাপদ করা, ৩ নাম্বারটা হচ্ছে কি বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার নাম করে অঘোষিত অঙ্গরাজ্য বানানো। অর্থাৎ দিন শেষে আমার সাথে যত মারামারি করো, কিন্তু আমার কিন্তু পা চাটতেই হবে, আমার পা চাটা ছাড়া তো আমার কোনো উপায় নেই। যে বর্তমানে কিন্তু এই যে আপনারা এই যে ইলিশ প্রেক্ষাপটটা দিয়ে কিন্তু বুঝতেছেন, ইউনুস কিন্তু হুমকি ধামকি, আমার উপর আক্রমণ হলে, আমার দেশে কিছু হলে তোমার 7 সিস্টার থাকবে না। কিন্তু দিন শেষে কি হলো, যে ইলিশ কিন্তু ভারতকে দিয়ে দিল। অর্থাৎ ভারতের কথা হচ্ছে কি অঘোষিত অঙ্গরাজ্য বানাবো, বাংলাদেশ যতই লাফালাফি করুক ভারতের সাথে সম্পর্ক চায় না, কিন্তু পা চাটতে বাধ্য হবে, ঠিক আছে। এই তো অঘোষিত অঙ্গরাজ্য, এই 3টা কারণের উপর ভিত্তি করে এই বাংলাদেশকে মনে করেন পাকিস্তান থেকে আলাদা করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার জিও পলিটিক্স। এই পলিটিক্সটা মনে করেন 1971 সালেও, মানে তখনকার আগেরকার মানুষ বোঝেন নাই, আগেরকার মানুষের মাথা কতটুকু বা বুদ্ধি থাকবে, কত প্রজন্ম কিন্তু মূর্খ থাকে না। যত দিন যায় প্রযুক্তি উন্নত হয়, প্রজন্ম কিন্তু আরো উচ্চ লেভেলে শিক্ষিত হয়। কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু এই 3টে স্টেপ কিন্তু বুঝতে পারছি যে আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করার মেইন কারণ হচ্ছে এই 3টে, ঠিক আছে। এখন পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো করতে, এবং অলরেডি কিন্তু পাকিস্তানে এখন স্বৈরাচার, ওদেরও এখনো আর্মি জাতীয় স্বৈরাচার আছে। ওখানেও কিন্তু যে বাংলাদেশকে যেমন ওদের নিজের মতো সরকার বসায় দিয়ে ঝামেলা করতে চাচ্ছিল, ঠিক এখনো কিন্তু এই ঝামেলাটা কিন্তু ওদের ওখানে আর্মি সরকার দিয়ে আছে। ওখানকার জনগণ বলছে তুমি কি আমি কি, বাংলাদেশ বাংলাদেশ। ইমরান খানকে চাচ্ছে নির্বাচনের মাধ্যমে। এখন হচ্ছে কি ওখানে অলরেডি ছাত্র নেতা বলছে আমাদের যে পারমাণবিক বোমা আছে এটা হকদারও তোমরা, ঠিক আছে, তোমরাও কিন্তু আমার এখনো ভাই, তোমরা কিন্তু আমাদের একসময় কিন্তু একই জায়গার ভাই ছিল, অর্থাৎ মানচিত্রের ভাই ছিল। এটা কিন্তু তারা স্বর্গে দিতে থাকে। তোমাদের উপর যদি ভারত কোনো প্রকার যদি সামরিক অভিযান চালায়, আমরা তার চোখ তুলে ফেলবো এবং আমাদের পারমাণবিক বোমাদের আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো। তাহলে এই বিষয়টা বুঝলেন। কিন্তু এখানে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বুদ্ধিজীবী আছে, নামটা আমি মনে পড়তেছে না, মোটা করে আর কি, আপনাদের তাজ হাসমি, তার ভিডিওতে দেখতে পারেন। বুদ্ধিজীবীটা বলছে যে বাংলাদেশকে নিরাপত্তা দিতে হলে প্রথমে পারমাণবিক চুক্তিটা করতে হবে পাকিস্তানের সাথে, ঠিক আছে, যে পাকিস্তানের সাথে চুক্তি করতে হবে এরকম যে তুমি আমার দেশের নিরাপত্তা দিবা, এর বিনিময়ে তোমার দেশে আমি আমাকে যেন বাণিজ্য চুক্তিটা করবো। এই সিস্টেমটা এরকম থাকতে হবে যে তুমি আমাকে পারমাণবিক বোমা দিয়ে আমাকে হেল্প করা, সাহায্য করা, নিরাপত্তা দেওয়া, এর বিনিময়ে তোমার সাথে আমি জাহাজের মাধ্যমে বাজার লেনদেন করবো। এই চুক্তিটা কিন্তু উনি কিন্তু উল্লেখ করছে। কিন্তু এই বর্তমানে আফসোস সরকার এটা নিয়ে কোনো মাথা ঘামাইতেছে না। এবং তাজ হাসমি তিনি কিন্তু একটা কথা বলছে যে আপনার দেশে যে $500 কোটি থাকে কোনো লাভ নাই, $100 কোটি কোনো লাভ নাই,
নিজের দেশের নিরাপত্তার জন্য, হ্যাঁ, সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য অস্ত্র, জনগণকে যদি সামরিক শক্তিতে যুক্ত করতে পারেন, সেখানে যদি এই টাকাটা যদি ব্যয় করতে পারেন, তাহলে আপনি সাকসেস। আর এটা যদি আপনি যে ব্যয় না করতে পারেন, আলতু-ফালতু জিনিসে ব্যয় করেন, তাহলে আপনার ওই টাকাও ব্যর্থ, আপনার দেশেও ব্যর্থ, আপনার নিরাপত্তা ব্যর্থ। আপনার নিরাপদ নাই, সেখানে বাজারও নাই। আপনি দেখেন যে বাংলাদেশে যদি রাজনীতির পরিস্থিতি ভালো না, তাহলে আমেরিকার লোকরা কি এখানে কি বিজনেস করতে আসবে? বলবে যে এখানে স্যাংশন মাই দাও, এটা তো নিরাপদ না, তাহলে বাণিজ্য করবে না। তো সুতরাং আগে নিরাপত্তাটা দরকার। তো এখন হচ্ছে খালিদ ভাই, আমি সংক্ষিপ্ত বললাম যে আমাদের বর্তমানে প্রেক্ষাপটটা।